আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট পামলি কাদের। কাবিন বা দেনমোহর, বিবাহ যেহেতু একটি চুক্তি, সেহেতু মুসলিম আইনে দেনমোহর বলে একটা বিধান আছে। এটা আইন দ্বারাও স্বীকৃত। যখন একজন প্রাপ্ত নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের দেনমোহর ধার্য করা হয়। এবং বিবাহ মূলত একটি চুক্তি আইনের ভাষায়। তো এই চুক্তিটা যখন সম্পাদন করা হয়, তখন দেনমোহরটা অবশ্যই দিতে হয়। এটা একজন স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে। তো এই দেনমোহর ব্যাপারটা নিয়েই অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন কোশ্চেন করেছেন যে যদি স্বামী স্ত্রীকে তালাক দেন, সেক্ষেত্রে তো স্বামী দেনমোহর দিতে বাধ্য। কিন্তু একজন স্ত্রী যদি স্বামীকে তালাক দেন, তাহলে কি সেই স্ত্রী দেনমোহর পাবে কিনা? আর একটা প্রশ্ন এসেছে যে বিয়ের সময় অনেক সময় দেনমোহর উসুল দেখানো হয়ে থাকে। তো তালাকের সময় কি পুরোটাই দিতে হবে, না উসুলটা বাদ যাবে? তো আমি এক এক করেই উত্তর দিব, আপনারা আমার সাথেই থাকেন। পারিবারিক আইন 1939 এর ধারা 5 অনুযায়ী যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেন, বা কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেন, সে যেই হোক না কেন, স্ত্রী দেনমোহরটা অবশ্যই পাবেন। আসলে দেনমোহরের ব্যাপারটা তালাকের সাথে রিলেটেড না। যখনই বিয়ে হচ্ছে, নিয়ম হচ্ছে, তখনই স্ত্রীকে তার দেনমোহরটা পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ত্রীকে সোনার গহনা ইত্যাদি বা কেউ ক্যাশ মানিও যদি দিয়ে থাকে, এটাকে উসুল দেখায়। যে দেখা যায় 10 লাখ টাকা দেনমোহর ধরেছে, সেখানে 5 লাখ টাকার গহনা দিয়েছে, আর কিছু ক্যাশ মানি যদি দিয়ে থাকে, এরকম বলে থাকবে যে আমি 5-6 লাখ টাকা উসুল দেখালাম। তাহলে ওখানে দেনমোহরটা রয়ে যাচ্ছে বাকি 4-5 লাখ টাকার মতো। তো যখন স্ত্রীর সাথে স্বামীর তালাকটা হয়ে যাচ্ছে, তখন ওই উসুলটা বাদ দিয়ে যেই দেনমোহরটা থাকবে সেটাই স্ত্রীকে দিতে হবে, সাথে খোরপোশটাও দিতে হবে। এখানে আইনের ভাষায় কোনো তাকে ছাড় দেওয়া হয় না, ওটা তাকে দিতেই হবে, সে যেই তালাক দিক না কেন। আজকাল অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু নারী আছে যারা এই কাবিন বা দেনমোহরটাকে একটা ব্যবসায় পরিণত করেছেন। দেখা যায় তারা একজনকে বিয়ে করছেন এবং মূলত আপনার দেনমোহরটা কিন্তু সামাজিক স্ট্যাটাস অনুযায়ী ধরা হয়ে থাকে, বা এটা হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে সেই লোকটা 10 লাখ টাকা দিতে পারছে না, তারপরে সেই অসাধু নারী চক্রে পড়ে সে তার দেনমোহরটা 10 লাখ, 12 লাখ বা 5 লাখ লিখে বসে আছে। এবং সেই নারী কী করছে, কিছুদিন সংসার করার পর জানা যাচ্ছে যে না, তার সাথে একাধিক পুরুষের সম্পর্ক আছে, এবং সে এই কাজগুলো আগেও করেছে, এখনও করছে। কিন্তু তখন আর ওই পুরুষটার তেমন কিছু করার থাকে না, যেহেতু তিনি বিয়ের সময় ওই কাবিনটা ওইটা ধরেছে, কাজেই তাকে ওই টাকাটা দিয়ে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আইন যেটা বলে সেটা হচ্ছে নারীদের দেনমোহর দিয়ে দিতেই হবে। যখন সেটা কোর্টে হাজির করা হবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা বলবো, বা আমি আমার কনসেপ্ট মতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যখন কেউ বিয়ের জন্য একজন নারীকে সিলেক্ট করবে, তখন অবশ্যই তার স্ট্যাটাস এবং নিজের স্ট্যাটাসকে মিল রেখেই দেনমোহরটা ধরতে হবে। কারণ দেনমোহরটা কিন্তু স্বামী দিবে, কোনো আত্মীয় স্বজন দিবে না। কাজেই স্বামীর আয়ের উপর নির্ভর করেই
স্ত্রীর দেনমোহরটা ধার্য করা উচিত, আর যে স্বামী তার স্ত্রীকে দেনমোহরটা কতটুকু দিতে পারবে সে নিজে জানে, ঠিক ততটুকুই ধরা উচিত। কিছুদিন আগে দেখা গিয়েছে আমাদের কোর্টে এই ধরনের অনেক রকম মামলা বা সমস্যা আমরা দেখতে পাই। একজন মেয়ে গ্রামে থাকে, তো তার ফ্যামিলি স্ট্যাটাসও তেমন হাই কোয়ালিটির কিছু না, আবার সে যাকে বিয়ে করেছে সেও একজন কৃষক, তো তাদের দেনমোহর 8 লাখ। তো সেক্ষেত্রে দেখলাম, শুনে মানে আমাদের কোর্টের সবাই একটু অবাক হয়ে গেল যে এইরকম ফ্যামিলির মেয়ের বা ছেলের দেনমোহর 8 লাখ কীভাবে হয়, যেহেতু খুব ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েদেরই দেখা যায় 5 লাখ এরকম থাকে। মানে কি বলবো, মানে এটা যার যার একটা ব্যাপার। তারপরে এটা মানে দৃষ্টিকটু বা দৃষ্টিতে দেখা যায়। পরে জানা গেল যে সেই মেয়ের আগে আরও একটা মানে এই ধরনের সমস্যা ছিল, বা ছেলেটারও আগে এই ধরনের সমস্যা আছে। তো এরা হুজুকে পড়ে মানে এই কাজগুলা করে, আর কেউ ব্যবসার জন্য এই কাজগুলা করে। এই দেনমোহরের ক্ষেত্রে যেমন কিছু অসাধু নারী আছে, তেমন কিছু অসাধু পুরুষও আছে। দেখা যায় যে কিছু পুরুষ আছে সংসার করছে, হঠাৎ করে কোনো কারণ নেই, নর্মাল একটা ঝগড়া হয়েছে বা নর্মাল একটা গ্যাঞ্জাম হয়েছে, বউকে ডিভোর্স দিয়ে দিল। তো দেখা যায় তার একটা বা দুটো সন্তানও রয়েছে, আর সেই নারীর কোনো সমস্যা সে দেখাতে পারছে না, কোনো কজ দেখাতে পারছে না, বলছে না সংসার করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দেনমোহরটা আসলেই খুব গুরুত্ব বহন করে, কারণ দেনমোহর দিয়েই মানুষের জীবন কেটে যায় না। কিন্তু ওই নারীটা যখন স্বামী দ্বারা মানে স্বামীর সাথে থাকতে পারে না, তখন কিন্তু সে তার আগের জায়গাতে আর ফিরে আসতে পারে না। যখন সে তার বাবা মার কাছে প্রথম দিকে যেমন ছিল, বাপ মা কখনোই ফেলে দেন না, তারপরে সে ওইভাবে তাদের কাছে আর দাবিগুলা করতে পারে না, বা সে বাচ্চা নিয়ে খুব অসহায় ফিল করে। তো সেক্ষেত্রে তার যেহেতু বিয়ের সময় ওটা দিয়ে দেওয়ার কথা, তখন না দিলে ডিভোর্সের সময় অবশ্যই তাকে একটা বড় অ্যামাউন্টের দেনমোহর দিয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে আবার দেনমোহরটা বেশি হলেই ভালো হয় নারীদের ক্ষেত্রে, যেহেতু অসাধু পুরুষ তাকে বিনা কারণেই তাকে ছেড়ে চলে যাচ্ছে। মানে কি বলবো, অনেকে 2-3 দিনের পরিচয় হয়েছে, সেই মেয়ের জন্য 10-12 বছরের সংসারও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। জাস্ট একটা কজ দেখাচ্ছে, না আর সংসার হবে না, হচ্ছে না, এই জাতীয়। কিন্তু সে যে ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে সেটা আর কিন্তু সে কোর্টকেও জানাচ্ছে না, কাউকে জানাচ্ছে না যে আমি এখন মনে মনে আরেকজনকে ধরে বসে আছি। যাই হোক, তো অসাধু নারীও যেমন আছে, অসাধু পুরুষও আছে। এদেরকে আসলে চিহ্নিত করা উচিত আমার মতে। একটি জমির কাগজপত্রে কি কি থাকে এবং কি কি আমাদের সংগ্রহ করে রাখতে হবে, তার মধ্যে প্রথমেই রয়েছে দলিল, এবং দ্বিতীয়ত রয়েছে খতিয়ান, তৃতীয় রয়েছে ম্যাপ। একটা জমি দেখার সময় তার কাগজপত্রগুলো দেখার সময় প্রথমে দেখতে হবে তার দলিল ঠিক আছে কিনা, দলিলটা সঠিক আছে কিনা, সঠিক ব্যক্তির নামে আছে কিনা, এবং এটি রেজিস্ট্রিকৃত কিনা। দলিল হচ্ছে মালিকানার একটি প্রধান উপাদান। জমি মূলত 2 ধরনের হয়ে থাকে, কৃষি জমি এবং অকৃষি জমি। যেই জমি হোক না কেন, তার দলিল খুবই গুরুত্বপূর্ণ,
এবং এই একটি জমির কাগজপত্রের মধ্যে দলিলই হচ্ছে সবথেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ উপাদান। এবার আসা যাক খতিয়ানে। খতিয়ান ছাড়া খাজনা আদায় করা যায় না। খাজনা আদায়ের মাধ্যম হচ্ছে খতিয়ান। খতিয়ানটা দুই ধরনের হয়ে থাকে, এই নিয়ে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি। এখানে জাস্ট আমি সংক্ষিপ্ত আলোচনা করব, তার কারণ একটাই, কারণ আমি দলিল নিয়ে আলোচনা করব। তো খতিয়ান হচ্ছে দুই রকম, নামজারি খতিয়ান এবং আপনার জরিপ খতিয়ান। তো এইগুলাও দেখে নিতে হবে কাগজপত্রে, খতিয়ান ঠিক আছে কিনা, খতিয়ান দাগ ঠিক আছে কিনা। এবং তৃতীয়ত দেখতে হবে যে আপনার ম্যাপ। যখন জরিপ খতিয়ানটা হয় সরাসরি সেটেলমেন্ট অফিসার এসে সরাসরি দেখে যে খতিয়ানটা করে সেটা জরিপ খতিয়ান। এই খতিয়ানটা যখন করা হয় তখন একটা ম্যাপ তৈরি করা হয়, সেটাই হচ্ছে কাগজপত্রের ভেতরে রেখে দিতে হয়। পরবর্তীতে যখন আবার জরিপ খতিয়ান হয় তখন ওই ম্যাপটাকে বের করতে হয় এবং দেখে সেটেলমেন্ট অফিসার যদি দেখেন যে 33% ম্যাপ আর জায়গার আশেপাশে বা জায়গার ভেতরে কোনো পরিবর্তন হয়েছে কিনা, তাহলে পুরানো ম্যাপেই আবার উনি কাজ করেন, আর তা না হলে নতুন ম্যাপ তৈরি করে তারপরে উনি ওনার আদার্স কাজগুলো করে থাকেন। তো জমির প্রধান যেহেতু দলিল, তো দলিলটা আমাদেরকে খুব ভালো করেই দেখে নিতে হবে এবং সংগ্রহে রাখতে হবে। এখন আসা যাক, দলিলের মধ্যে চৌহদ্দি বলে একটা বিষয় থাকে, সেই চৌহদ্দিটা কি? চৌহদ্দি নামের ভেতরেই এর উত্তরটা চলে আসছে। সেটা হচ্ছে জমির চারিদিকে কি কি থাকে। তো দলিলে চৌহদ্দি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে গুরুত্বপূর্ণ মনে করেন না, কিন্তু এই নিয়েও মহামান্য হাইকোর্ট ডিভিশনের পর্যবেক্ষণ আছে, এটা আমি আলোচনা করব। তো চৌহদ্দি বলতে একটা জমির চারপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কে আছে, কারা আছে এবং দাগ কোন দাগে কতটুক পরিমাণ আছে এবং আপনার জমিটা কতটুক পরিমাণে আছে, এগুলা চৌহদ্দির মধ্যে রাখতে হয়। অনেক সময় দেখা যায় শুধুমাত্র চৌহদ্দিতে উল্লেখ করা হয় যে, মানে উদাহরণ দিয়ে বলছি, পূর্ব দিকে রাস্তা আছে, পশ্চিম দিকে একটা পুকুর আছে, উত্তর দিকে একজনের বাড়ি আছে এবং দক্ষিণ দিকে আরেকজনের বাড়ি আছে এবং মাঝখানে আছে আপনার জমিটা। কিন্তু এতটুক বলেই শেষ করে দেওয়া হয় অনেক সময়, কিন্তু না, ওখানে দাগ নাম্বার উল্লেখ করতে হবে প্রত্যেকের। যদি এক দাগে হয়ে থাকে তাহলে আলাদা করে দাগ নাম্বার উল্লেখ করার প্রয়োজন নেই, যদি আপনার দাগের মধ্যে সবগুলো হয়ে থাকে। মহামান্য হাইকোর্টের একটি পর্যবেক্ষণ আছে এ নিয়ে, এটা আমি ডিএলআর দেখেই বলছি। 12 ডিএলআর 266 1983 বিএলডি এডি 126। এখানে বলা হয়েছে যে যদি দাগের পরিমাণের সাথে চৌহদ্দির পরিমাণের ভিন্নতা দেখা যায় তাহলে চৌহদ্দিতে যে পরিমাণ আছে সেটাই গ্রহণযোগ্য হবে। তার মানে এখানে পর্যবেক্ষণে বলা হয়েছে দাগের পরিমাণ, দলিলের ভেতরে একটা দাগ নাম্বার থাকে বা দাগের যে পরিমাণটা উল্লেখ করা থাকে সেইটার সাথে যদি চৌহদ্দিতে যে পরিমাণটা আছে এটা ভিন্ন হয় তাহলে
চৌহদ্দিতে যেটা আছে সেটাই গ্রহণযোগ্য হবে। কাজেই আমরা বুঝতে পারছি যে চৌহদ্দিতে অবশ্যই পরিমাণটা উল্লেখ করতে হবে, আপনার জমির সঠিক পরিমাণটা। এবার আরেকটা পর্যবেক্ষণ রয়েছে হাইকোর্ট ডিভিশনের, সেটাও আমি আলোচনা করছি। আমি ডিএলআর দেখেই বলছি। 18 CWN 66 এখানে বলা হয়েছে যে সাক্ষ্য আইনের 92 ধারা অগ্রহণযোগ্য হবে যদি কিনা চৌহদ্দিতে যদি জমির পরিমাণ না লেখা থাকে, তবে তা পরবর্তীতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আমরা বুঝতে পারছি চৌহদ্দিতে আপনার জমির পরিমাণটা উল্লেখ করা কতটা জরুরি, তা না হলে এটা পরবর্তীতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। কাজেই যে পর্যবেক্ষণটা মহামান্য হাইকোর্টের থেকে দেখলাম এখন, তো সেটা দ্বারাই আমরা বুঝতে পারছি একটা চৌহদ্দি দলিলের ভেতরে যে চৌহদ্দিটি রয়েছে এবং সেটাতে কি কি উল্লেখ করতে হবে। এবার আমি আসব দলিলের আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটি জাল দলিল আপনি কিভাবে বুঝবেন। দলিল তো হয়, কিন্তু আমাদের দেশে অসাধু ব্যক্তিও রয়েছে যেমন, এবং দলিল জাল দলিলও রয়েছে। আপনি একটা জমি কিনে ফেললেন, ভুল করে একটা না বুঝে না দেখে একটা জাল দলিল গ্রহণ করলেন, আপনি তো ধরা খেলেনই, আপনার টাকাগুলো গেল, আপনার জমি তো পাবেনই না, কারণ অরিজিনাল দলিল থাকলে সেটা অবশ্যই রেজিস্ট্রিকৃত, সেটা যার নামে রেজিস্ট্রি হয়ে আছে সে পরবর্তীতে যখন অবজেকশন জানাবে এবং সেটা প্রমাণ হবে, তখন আপনি বুঝতে পারলেও কোনো কাজ হবে না যে এটা যে জাল দলিল। কাজেই দলিলটি যে জাল এটা বুঝতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো দেখতে হবে সেটাই নিয়ে এখন আমি আলোচনা করব। জাল দলিল কি? যে দলিলটি অরেজিস্ট্রিকৃত সেটাই হচ্ছে জাল দলিল। এখন আপনি কিভাবে বুঝবেন যে ওটি রেজিস্ট্রি করা দলিল নয় এবং সেটি জাল দলিল? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে রেজিস্ট্রি অফিসে একটা তল্লাশি দিতে হবে, তল্লাশির জন্য আবেদন করতে হবে। সেটার জন্য আপনাকে আবেদন করতে হবে একটা সার্টিফাইড কপি তোলার জন্য। যদি আপনার সন্দেহ মনে হয় যে দলিলটি জাল, তো সেক্ষেত্রে আপনি যখন সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন, যদি কপিটি পাওয়া যায় তাহলে তো ভালো, আর যদি দেখেন নকলটা পাওয়া যায় নাই তাহলেই বুঝে নেবেন ওটা একটা জাল দলিল। আর যদি পাওয়া যায়, তখন যদি দেখেন ওর ভেতরে কিছু পরিবর্তন রয়েছে, তখন বুঝে নেবেন যে আপনার কাছের দলিলটি আর ওইটার মধ্যে পরিবর্তন, তাহলেই বুঝে নেবেন যে সেটি জাল। দ্বিতীয়ত, দলিলের উপরে ডান দিকে একটা ক্রমিক নাম্বার থাকে এবং বাম দিকে থাকে দলিল নাম্বার। সবসময়ের জন্য মনে রাখবেন ক্রমিক নাম্বারের থেকে দলিল নাম্বারটা কম হয়। যেমন ধরেন দলিল নাম্বার যদি 500 ওখানে লেখা থাকে, তাহলে ক্রমিক নাম্বার হবে 600। এটা যদি ভিন্নতা দেখেন তাহলেও বুঝে নেবেন যে দলিলে সমস্যা আছে, এটা জাল। 3 নাম্বারে যেটা দেখবেন সেটা হচ্ছে টিপছাপ। প্রত্যেক দলিলের দ্বিতীয় পাতায় টিপছাপ বলে একটা বিষয় আছে, যেখানে হাতের 5টি আঙুলেরই টিপছাপ থাকে এবং প্রত্যেকটি টিপছাপের একটা নম্বর থাকে। এই টিপছাপ নম্বর যেটা, সেটা অবশ্যই দলিলের থেকে বেশি হবে। যদি দেখেন যে
এখানেও ভিন্নতা দেখা যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে জাল দলিল। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এটি জাল দলিল। যেমন আসল মালিক কে, এটা শনাক্ত করবেন। আপনি যে জমিটি কিনছেন সেই জমির আশেপাশে যারা আছে তাদের গিয়েও মৌখিকভাবে জিজ্ঞেস করতে পারেন যে এই লোকটা কি সেম লোক কিনা এবং ইনি আসল মালিক কিনা। তারপরে ওনার দখল আছে কিনা এটা দেখবেন। তারপরে তার নাম জারি আছে কিনা। তারপরে দেখবেন হচ্ছে সিল স্ট্যাম্প এগুলা ঠিক আছে কিনা। তারপরে জমির মানে দলিল সম্পাদনের তারিখ, রেজিস্ট্রেশনের তারিখ এইগুলা ঠিক আছে কিনা, এইগুলা সব পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তারপরে আপনাকে বুঝতে হবে জমিটি জাল কিনা। তো দলিল নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরও কিছু বিষয় রয়েছে, আমি এখন সেগুলো বলছি। ধরে নেন দলিলে একজনের নাম আছে আর ভুল করে রেকর্ডে আরেকজনের নাম উঠে গিয়েছে, এবং যার নাম রেকর্ডে উঠেছে তিনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ভুল করে উঠেছে, এখানে আমার কোনো হাত ছিল না বা আমি জানি না। তো আপনি মনে করলেন থাক, উনি যখন কোনো সমস্যা করছে না তাহলে এটা আর সংশোধনের দরকার নাই। কিন্তু না, আপনাকে সেটা সংশোধন করে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা পর্যবেক্ষণ আছে, সেটা দ্বারা বোঝা যায় যে দলিলের গুরুত্বই বেশি। তারপরেও সেখানে অন্য জায়গায় বলা হয়েছে যে আপনার রেকর্ডের নাম যদি ভুল ওঠে ওটা সংশোধন করে নিতে হবে। তো যদি আপনার দলিলে এক নাম আর রেকর্ডে আর এক নাম থাকে তাহলে দলিলের গুরুত্বই বেশি। এটা একটা আপনার মহামান্য হাইকোর্টের আরেকটা পর্যবেক্ষণ দিয়ে আমি বলছি। পর্যবেক্ষণটা হচ্ছে 1935 CWN 22, সত্য লিপিতে নাম অন্তর্ভুক্ত হলেই কোনো অধিকার সৃষ্টি করে না। তার মানে আপনার রেকর্ডে কোনো নাম উঠে গেলেই সেটা তার অধিকারে চলে আসলো না, এটা এখানে বলা হয়েছে। আবার আরেক জায়গায় বলা হয়েছে RS খতিয়ান মালিকানা বা সত্ত্বের কোনো দলিল নয়, 25 DLR 35। কাজেই বোঝা যাচ্ছে দলিলের গুরুত্বই সব থেকে বেশি। এখন আর এক ধরনের দলিল আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। এটাও এক ধরনের দলিল। এই দলিলটা নিয়েও আজকে আমি আলোচনা করব। তো পাওয়ার অফ অ্যাটর্নি নামের ভেতরেই জিনিসটা আপনার সংজ্ঞাটা চলে আসছে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে তার সম্পত্তি তদারকি করার একটা পাওয়ার দিয়ে থাকেন, সেটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। তো এটা কয়েকভাবে, এর কোনো প্রকার আলাদাভাবে দেওয়া নেই আইনে, কিন্তু সাধারণভাবে 4 ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়। প্রথমত সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, দ্বিতীয়ত স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, তৃতীয়ত হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, চতুর্থত হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু পণ্য মূল্য ব্যতীত। এখন আসা যাক সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা কি। কাউকে যখন সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হয় তখন তিনি কি করতে পারবেন? জমির দেখাশোনা করতে পারবেন, জমির খাজনা দিতে পারবেন, সেটা নিয়ে কোনো সাধারণ চুক্তি করতে পারবেন। এটা হচ্ছে একটা সাধারণ ক্ষমতা। এবং স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি যদি সেই ক্ষমতাটা কাউকে দেওয়া হয়, সেটা তিনি দুইভাবে এটা হতে পারে। একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট কাজের জন্য। তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একজন এই দায়িত্বটা নিচ্ছেন বা একটা নির্দিষ্ট কাজের জন্য এই দায়িত্বটা নিচ্ছেন বা তাকে দেওয়া হচ্ছে।
যখন এই নির্দিষ্ট টাইমটা অতিবাহিত হয়ে যাবে এটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, এবং নির্দিষ্ট কাজের জন্য দেওয়া হয়ে থাকলে কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এটি বাতিল হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এটা মূলত দেখা যায় ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যদি কোনো চুক্তিবদ্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হয়। এবং চতুর্থত পাওয়ার অফ অ্যাটর্নি যেটা প্রত্যাহারযোগ্য কিন্তু পণ্যমূল্য ব্যতীত। যদি ডেভেলপার কোম্পানির সাথে বা এই জাতীয় কোনো চুক্তি করা হয় সেটা আপনি যখন যদি না রাখতে চান সেক্ষেত্রে 4 নাম্বারটা অ্যাপ্লাই করতে হয়। তো পাওয়ার অফ অ্যাটর্নি এটাও একটা দলিল, এটার গুরুত্ব রয়েছে, কিন্তু তিনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পর তিনি পুরা মালিক না, এটা তাকে মনে রাখতে হবে। এই কারণে কিছু কাজ আছে যেগুলো তিনি করতে পারবেন না, আমি সেইগুলা বলছি। তিনি চাইলেই এই প্রপার্টিটাকে উইল করতে পারবেন না, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে তিনি চাইলে এটাকে হেবা বা দান করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে কোনো ট্রাস্ট গঠন করতে পারবেন না। চতুর্থত হচ্ছে সরকারের কোনো সাধারণ বা বিশেষ দলিল বাস্তবায়ন তিনি করতে পারবেন না। তো দলিল নিয়ে অনেক কিছু আলোচনা করেছে, তারপরে জমি জমা এবং দলিল সংক্রান্ত বিষয় অনেক বেশি এবং ব্যাপক। এটা নিয়ে এই স্বল্প কিছু সময় আলোচনা করলেই শেষ হবে না, এজন্য আমি আমার পরবর্তী যে লেসনগুলো আছে সেগুলোতে অল্প অল্প করে বলবো। যদিও আমি এর আগেও আমার লেসনগুলোতে কিছু কিছু করে বলেছি, তো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। লিগ্যাল এইড বা আইনগত সহায়তা প্রদান আইন 2000। বাংলাদেশ সরকার 2000 সালে এই আইনটি প্রণয়ন করেছেন দরিদ্র অসহায় মানুষের জন্য, যারা মামলা চালাতে পারেন না, মামলার খরচ চালাতে পারেন না, এর পুরাটাই সরকারি খরচেই পরিচালনা হয়। লিগ্যাল এইড অফিস বাংলাদেশের 64টি জেলাতেই রয়েছে, এবং শুধু জেলাতে বলবো না, ইউনিয়ন উপজেলা পর্যায়ে রয়েছে এবং ইউনিয়ন পর্যায়েও রয়েছে। জেলা এবং দায়রা জজকে চেয়ারম্যান হিসেবে এই সংস্থানের প্রদান করা হয়েছে সংস্থার, এবং আপনার একজন জেলা লিগ্যাল এইড অফিসার রয়েছেন, একজন কম্পিউটার মধ্যে অপারেটর রয়েছেন, এবং অফিস সহায়কের 3টি পদের সৃষ্টি করা হয়েছে এবং জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আসুন লিগ্যাল এইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। কারা এই সুবিধাটা পাবেন এবং এই সুবিধাটা পাওয়ার জন্য কোথায় যেতে হবে, এবং এতে একজন ভুক্তভোগীর কোনো খরচ আছে কি না। এক কথায় এর পুরোটাই আমাদের বাংলাদেশ সরকার বহন করে, শুধু আপনাদের এর পথটা খুঁজে ওখানে যেতে হবে। 1 নম্বরে বলবো আর্থিকভাবে যারা অসচ্ছল এবং শ্রমিক, যাদের বার্ষিক গড় আয় 1 লক্ষ টাকার নিচে। 2 নম্বর হচ্ছে এমন মুক্তিযোদ্ধা যাদের বার্ষিক গড় আয় 1,50,000 টাকার নিচে। এবং 3 নাম্বার রয়েছেন বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি। 4 নাম্বারে রয়েছেন অ্যাসিড দগ্ধা নারী বা শিশু। 5 নাম্বারে রয়েছেন ভিজিটি কার্ডধারী ব্যক্তি। 6 নাম্বারে রয়েছেন বয়স্ক ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি। 7 নাম্বারে রয়েছে আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দ প্রাপক ব্যক্তি। 8 নাম্বারে রয়েছেন বিধবা, পরিত্যক্তা বা অসহায় নারী।
এরপরে যারা রয়েছেন প্রতিবন্ধী, তারপর যারা হচ্ছেন এমন অক্ষম ব্যক্তি, জেলা লিগ্যাল এইড অফিসার বিবেচনা করে যদি মনে করেন যে তাদেরকে লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রদান করা জরুরি এবং দেওয়া উচিত, তাহলে এমন ব্যক্তিকেও লিগ্যাল এইড সহায়তা প্রদান করবেন। এখন আসা যাক এখান থেকে তারা কি কি সহায়তাগুলো পাবে সেটা আমি আলোচনা করব। এক নম্বরে হচ্ছে তারা পাবেন হচ্ছে আইনি পরামর্শ, দ্বিতীয়ত আইনি তথ্য, তৃতীয়ত তারা পাবেন সকল মামলার যাবতীয় যত খরচ আছে পুরো খরচটাই লিগ্যাল এইড অফিস বহন করবে, যেটা সরকার বরাদ্দ করে রেখেছেন। এবং আদার্স যেই প্রসেসিংগুলা করতে হবে সবই এখান থেকে লিগ্যাল এইড অফিসই করে দিবেন, যেমন আইনজীবী নিয়োগ করে দিবেন, আইনজীবী ফি প্রদান করবেন, সবই লিগ্যাল এইড অফিস প্রদান করবেন। এবং এই অফিসটা সরকারি সহায়তা প্রদানের মাধ্যমেই চলে, কাজেই পুরা খরচটাই কিন্তু সরকার আপনার পক্ষে বহন করে দিবেন। এমনকি যে মামলা পরিচালনার জন্য যে খরচ, এটা কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, বাট খরচটা বহন কিন্তু সরকার করছে লিগ্যাল এইড অফিসটা স্থাপনের মাধ্যমে। কাজেই যারাই মামলার খরচ চালাতে পারবেন না বা আইনগত কোনো তথ্য নেওয়ার দরকার, আপনারা সাথে সাথে লিগ্যাল এইড অফিসে চলে আসবেন। আর লিগ্যাল এইড অফিসগুলো তো বলেছি আপনার জেলাতে, উপজেলাতে এবং ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক জায়গায় রয়েছে। এটা হচ্ছে আপনার সরকারি যে জেলা জজ কোর্ট আছে ওখানে গেলেই আপনারা জেলা লিগ্যাল এইড অফিস পেয়ে যাবেন, এবং অন্যান্য জায়গায়ও এইভাবেই আপনারা পেয়ে যাবেন এবং সহায়তাটা গ্রহণ করবেন। এখন একজন লিগ্যাল এইড অফিসে এসে প্রার্থীর করণীয় যেগুলো আছে আমি এখন সেগুলো বলবো। প্রার্থী লিগ্যাল এইড অফিসে এসে যে কাজগুলো করবেন, প্রথমত তিনি আইনি পরামর্শ গ্রহণ করবেন। অবশ্যই লিগ্যাল এইড অফিসার ব্যতীত কারোর সাথে এই ব্যাপারে কথা বলে পরামর্শ গ্রহণ করা যাবে না। এবং আপনি যখন লিগ্যাল এইড অফিসে এসে আপনি পরামর্শগুলো গ্রহণ করবেন, তথ্যগুলো জানতে পারবেন, তখন আপনি একটা আবেদন ফর্ম পূরণ করবেন এবং সেই আবেদন ফর্মের সাথে আপনার যেই কাগজপত্র মামলার সেগুলা অবশ্যই জমা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনি আবেদন ফর্মটা গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। এবং জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে আইনজীবীগুলো নিয়োগ দেওয়া হয় ওনারা হচ্ছেন প্যানেল লয়ার। তো প্যানেল লয়ারের সাথে যদি আপনার কোনো সমস্যা বা কোনো কিছু হয় এটা আপনি লিগ্যাল এইড অফিসারকে জানাতে পারেন। সেখানে স্টাফ আছে, স্টাফদের সাথেও এই ব্যাপারে আলোচনা করতে পারেন। এই ব্যাপারে যদি লিগ্যাল এইড অফিস থেকে বা প্যানেল লয়ার বা কেউ আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চায় বা ঘুষ মনে হতে পারে যেটা আপনার কাছে ঘুষ, তো এমন কোনো তথ্য থাকলে আপনি অবশ্যই লিগ্যাল এইড অফিসারের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে এই তথ্যগুলো জানাবেন। তো প্রার্থী হিসেবে আপনার যেটা করণীয় আপনি তো সেটা করবেন এবং অফিসের যেটা করণীয় অফিস সেটা করবে। এখন জানবো যে লিগ্যাল এইড অফিস কোন কোন মামলাগুলা পরিচালনা করে থাকেন। এই অফিসগুলা আপনার ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা দুই পরিচালনা করে থাকেন। এখন আপনারা বলতে পারেন যে ফৌজদারি মামলা আর ভেতরে কোন মামলাগুলো পরিচালনা করেন? ফৌজদারি মামলা সবগুলাই পরিচালনা করেন। তারপর আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। সেই মামলাগুলোর মধ্যে রয়েছে স্ত্রীর বিনা অনুমতিতে যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং কেউ যদি যৌতুক দাবি করেন, অ্যাসিড দগ্ধা নারী বা শিশু
তিনিও এখানে চলে আসতে পারেন। এগুলো হচ্ছে ফৌজদারি মামলা। শারীরিকভাবে কেউ যদি নির্যাতন হন, এটাও ফৌজদারি মামলা। অপহরণ, এটাও ফৌজদারি মামলা, কেউ অপহরণের শিকার যদি হয়ে থাকেন আর কি। তারপর আইনের সাথে জড়িত এমন ব্যক্তি দ্বারা যদি আপনি বিনা কারণে আটক বা গ্রেপ্তার হন, এবং ধর্ষণের মামলা যেটা, তো এইসব হচ্ছে আপনার ফৌজদারি মামলা। এইসব আরও বিভিন্ন রকম ফৌজদারি মামলা রয়েছে, আপনি সেগুলোর জন্য এখানে চলে আসতে পারেন। দেওয়ানি মামলার মধ্যে রয়েছে কেউ যদি সন্তানের অভিভাবকত্ব নিতে চান, সেক্ষেত্রে এখানে এসে মামলা করতে পারেন। দেওয়ানি মামলার মধ্যে রয়েছে ভরণ পোষণ, দেনমোহর, বিবাহ বিচ্ছেদ, এগুলা সবই দেওয়ানি মামলা। এগুলোর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন। দলিল বাতিল, তারপরে নিষেধাজ্ঞা, তারপরে সম্পত্তি বাটোয়ারা, এসবই দেওয়ানি মামলা। ঘোষণামূলক মামলাও দেওয়ানি মামলা, এবং চুক্তি সংক্রান্ত যে মামলা রয়েছে সেটাও দেওয়ানি মামলা। তো আমরা এক কথায় বলতে পারি সব ধরনের ফৌজদারি এবং দেওয়ানি মামলা লিগ্যাল এইড অফিস পরিচালনা করে থাকে। এখন আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে নয়, হাইকোর্টে, আপনার সুপ্রিম কোর্টেও লিগ্যাল এইড অফিস রয়েছে। আপনারা এখানেও মামলা করতে পারেন। কি ধরনের সেটা আমি বলছি। যেমন হচ্ছে আপনার ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন, এবং দেওয়ানির ক্ষেত্রে রয়েছে দেওয়ানি আপিল, দেওয়ানি রিভিশন। বিবিধের মধ্যে রয়েছে রিট পিটিশন, লিভ টু আপিল। আপনারা এগুলা সবই করতে পারবেন লিগ্যাল এইডের মাধ্যমে, কাজেই ভয় পাওয়ার কিছু নেই। আপনি জেলা পর্যায়ে, উপজেলা, ইউনিয়ন এবং সুপ্রিম কোর্টে গিয়েও লিগ্যাল এইডের সহায়তা পাবেন। আমাদের বাংলাদেশ সরকার এই সুবিধাগুলো সবাইকেই দিতে চান এবং দিচ্ছেন, কাজেই আপনারা কেউ পিছিয়ে থাকবেন না। যে কোনো সমস্যায়, মামলা মোকদ্দমায় আর্থিকভাবে অসচ্ছল হলেই, আর আমি যে ক্যাটাগরিগুলো বলেছি তার মধ্যে পড়লেই আপনারা এখানে চলে আসবেন। আর একটা কথা হচ্ছে, কেউ যদি জেলখানার ভেতরেও থাকেন আটক, আপনি সেখানে বসেও লিগ্যাল এইডের সুবিধাটা পাবেন। লিগ্যাল এইডের অফিসে দরখাস্ত করতে পারবেন যে আপনি আইনগত সহায়তা পান, এবং অবশ্যই সেখান থেকেও আপনি সহযোগিতা পাবেন। আমি আজকে এখানেই শেষ করছি লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা। আপনারা আমার এক কথায় বুঝতে পেরেছেন, আমি অনেক ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এক কথায় আমি বলবো, সরকার বিনা খরচে আপনার মামলা পরিচালনা করে দিবেন, এবং সেটার মাধ্যমে হচ্ছে লিগ্যাল এইড অফিস। স্পেশাল আইন নিয়ে আপনাদের সাথে কথা বলতে, আইনটার আগেই রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1972। এটা একটি বিশেষ আইন, যে আইনের আওতায় সাধারণত সকলে পড়ে না। এটা একটা বিবাহ আইন। এই আইনটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেহেতু এটা স্পেশাল পারপাজেই ব্যবহার করা হয়, তো আসুন এই বিশেষ আইন নিয়ে কিছু আলোচনা করি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন এবং বন্ধুত্ব স্থাপন করে ফেলেন। এক সময় দেখা যায় তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা আইনের প্রয়োজন হয়। তো মনে করেন যে এটাই সেই আইন, কিন্তু এটা কোন কোন ক্ষেত্রে এবং কখন কারা এই আইনের আওতায় পড়বে সেটা নিয়ে এখন আলোচনা করছি। অনেকের এই আইন নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে, যেটি আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। অনেকের ধারণা যে এটি সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য, আসলে নয়। আসল কথা হচ্ছে, যারা ধর্ম বিশ্বাস করেন না শুধুমাত্র তাদের জন্যই। যেমন
একজন মুসলিম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, এক কথায় তিনি কোনো ধর্মকে বিশ্বাস করেন না, নাস্তিক, সেই ব্যক্তি এই আইনের আওতায় এসে বিবাহ করতে পারবেন। একজন হিন্দু ধর্মাবলী একজন মুসলিম ধর্মাবলীর কাউকে যদি বিয়ে করতে চায়, বা একজন এক ধর্মের অন্যজন আরেক ধর্মের, তখন দেখা যায় যে তারা কোন ধর্মে বিয়ে করবে। তখন ওখানে আপনার একটা হলফনামা পূরণ করতে হয় যে আমি আমার ধর্মটা ত্যাগ করছি এবং আমি কোনো আমার ধর্মে বিশ্বাসী নই, কাজেই মানে এক কথায় নিজেকে নাস্তিক রূপে প্রমাণ করে তবেই এই আইনটার আওতায় এসে বিয়ে করতে হয়। অনেকের ধারণা এটা মুসলিম হিন্দু এই ক্ষেত্রে তারা করতে পারে না, এই আইনে কোথাও বলা নেই যে একজন মুসলিম এটা করতে পারবে। একজন মুসলিম মেয়ে এই আইনের আওতায় এসে, বা ছেলের কথাই বলবো, আইনের আওতায় এসে বিয়ে করতে পারবেন না। আগে তাকে তার ধর্ম ত্যাগ করতে হবে। ধর্ম ত্যাগ বলতে এখানে বিয়ের জন্য তারা ধর্মটাকে উচ্চ করে রেখে তারপর বিয়ে করতে পারবেন। কারণ অনেকে কি করেন, যে যার ধর্ম পালন করবে এমন ডিসিশন নিয়ে তারপরে বিয়ে করতে যান, তো সেক্ষেত্রে তারা দেখা যায় এই আইনটার আওতায় এসে বিয়েটা করছেন, কিন্তু এটা আমাদের মুসলিমদের জন্য মোটেই প্রযোজ্য নয় এবং আইনের কোথাও বলাও নেই যে মুসলিমরা এটা করতে পারবেন। এক কথায় এটা শুধুমাত্র নাস্তিকদের জন্য, যারা ধর্ম মানেন না, সে কোনো ধর্মই মানে না, শুধুমাত্র তাদের জন্য। আসুন এই বিয়েটা করতে গেলে কি কি লাগছে সে সম্পর্কে আমি একটু আলোচনা করি। লাগছে উভয়ের ন্যাশনাল আইডি কার্ড, এক নম্বরে লাগছে এটা। দ্বিতীয়ত লাগছে 3 জন সাক্ষী লাগছে। সাক্ষী ছাড়া কোনো বিয়েই সম্পন্ন হয় না, যে আইনেই হোক। 3 নাম্বার যেটা লাগছে সেটা হচ্ছে, যদি মনে করেন বাংলাদেশেই থাকছে একজন আর একজন ফরেনার, তো সেক্ষেত্রে যিনি ফরেনার তার পাসপোর্টের ফটোকপিটা লাগছে। আর 4 নাম্বারে হচ্ছে 14 দিনের একটা নোটিশ দেওয়া লাগছে। যদি ফরেনার একজন বাইরে একজন বাংলাদেশে থাকেন, তবে উনি 14 দিনের জন্য এখানে এসে থাকবেন এবং 15 দিনের দিন তিনি বিয়ে করতে পারবেন, এটাই হচ্ছে নোটিশে উল্লেখ থাকবে। আর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে দুজনের সম্মতি। এক কথায় এখানে কোনো ধর্মের আওতায় এসে বিয়ে করা হচ্ছে না, এটা শুধুমাত্র একটা স্পেশাল আইন, কিছু স্পেশাল মানুষের জন্যই তৈরি করা হয়েছে। এটা ভিন্ন ধর্মের মানুষের জন্য, দুটি ভিন্ন ধর্মী মানুষের জন্য এটা প্রযোজ্য। তবে তাদেরকে অবশ্যই ধর্ম ত্যাগ করে হলফনামার মাধ্যমে বলতে হবে আমি ধর্মে বিশ্বাসী নই, তারাই শুধুমাত্র এটা করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় বলতে শুনেছি, অনেক আইনজীবীদের মুখে বা বড় বড় যারা আছেন সিনিয়র তাদের মুখে বলতে শুনেছি যে এটা সবার জন্য প্রযোজ্য। তবে আমি যতটুকু জেনেছি, পড়েছি, বুঝেছি, আমি এতটুকুই বুঝেছি এটা শুধুমাত্র নাস্তিকদের জন্যই প্রযোজ্য, আর মুসলমানদের ক্ষেত্রে তো জন্য তো অবশ্যই নয়। আমি যতদূর জানি একজন মুসলিম কখনোই তার ধর্ম ত্যাগ করে অন্তত বিয়ের জন্য রেডি হবেন না। তবে হ্যাঁ, একটা পন্থা তাদের জন্য আছে, যেমন একজন মুসলিম ছেলে বা মেয়ে যদি বিয়ে করতে চান, তবে সেই অপর ভিন্ন ধর্মের মানুষটিকে অবশ্যই আগে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে এবং মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাদেরকে বিয়ে করতে হবে, তাহলে সেটা বৈধ। আমি মনে করি একজন মুসলিমের জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ যে সে আরেকজনকে মুসলিম ধর্মে আনতে পেরেছে। কিন্তু এটা শুধু বিয়ের জন্য নয়, তাকে মনে প্রাণেই মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে এবং তখনই একজন মুসলিম ছেলে মেয়ের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তো আজকের টপিকটা যেহেতু ছোট, আমি সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আলোচনা অনেক ব্যাপক, করতে চাইলে অনেক বিস্তারিত আলোচনা করা যায়।
আমি আর আজকে বিস্তারিত আলোচনায় যেতে চাইছি না। শুধুমাত্র প্রশ্ন এসেছিল যে একজন হিন্দু ধর্মের এবং একজন মুসলমান ধর্মের ব্যক্তি কিভাবে বিয়ে করতে পারেন, তাদের ধর্মটা যে যার ধর্ম পালন করবেন। সেক্ষেত্রে আইনের ভাষায় একটা কথাই আছে, যে যার ধর্ম তার নিজের ইচ্ছায় পালন করতে পারবেন, কিন্তু এই আইনের আওতায় এসে যখন বিয়েটা করছেন তখন কিন্তু হলফনামায় ওনাকে বলতেই হচ্ছে যে আমি আমার ধর্মটা ত্যাগ করছি বিয়ের জন্য। কাজেই এটা শুধুমাত্র নাস্তিকদের জন্যই প্রযোজ্য। আইনটার আগেই রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1972। এটা একটি বিশেষ আইন, যে আইনের আওতায় সাধারণত সকলে পড়ে না। এটা একটা বিবাহ আইন। এই আইনটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেহেতু এটা স্পেশাল পারপাজেই ব্যবহার করা হয়। অনেকের ধারণা যে এটি সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য, আসলে নয়। আসল কথা হচ্ছে যারা ধর্ম বিশ্বাস করেন না শুধুমাত্র তাদের জন্য। যেমন একজন মুসলিম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, এক কথায় তিনি কোনো ধর্মকে বিশ্বাস করেন না, নাস্তিক, সেই ব্যক্তি এই আইনের আওতায় এসে বিবাহ করতে পারবেন। আমাদের মুসলিমদের জন্য মোটেই প্রযোজ্য নয় এবং আইনের কোথাও বলাও নেই যে মুসলিমরা এটা করতে পারবেন। এক কথায় এটা শুধুমাত্র নাস্তিকদের জন্য, যারা ধর্ম মানেন না, সে কোনো ধর্মই মানে না, শুধুমাত্র তাদের জন্য। এখানে কোনো ধর্মের আওতায় এসে বিয়ে করা হচ্ছে না। এটা শুধুমাত্র একটা স্পেশাল আইন, কিছু স্পেশাল মানুষের জন্যই তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম দিয়ে আমি শেষ করছি আজকের টপিকটি। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কাছে জানতে চাইবেন, আমি প্রশ্নের উত্তর দিব। যেহেতু যেই টপিকগুলো নিয়ে আমার আলোচনা করা হয়ে যায়, সেই টপিকগুলো নিয়ে আমি পুনরায় এখনও পর্যন্ত ভিডিও তৈরি করিনি। তবে যদি মনে করি যে সেই টপিকগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করার প্রয়োজন আছে, আমি অবশ্যই করব। আর যদি একটা দুইটা কোশ্চেন থাকে সেটা আমি আপনাদেরকে ইনবক্সে আপনাদের সাথে যোগাযোগ করেই জানিয়ে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করছি। অর্থঋণ আদালত আইন 2003। অর্থঋণ শুনেই তো বুঝছেন, অর্থ ঋণ মানে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কেউ যখন কোনো ঋণ নিচ্ছেন সেটাই হচ্ছে অর্থঋণ। এই আইনটা মূলত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্যই তৈরি হয়েছে। একটা সময় ছিল লোকজন ব্যাংক থেকে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিত, বাট সেটা ফিরিয়ে দেওয়ার কোনো চিন্তা তার থাকতো না। কিছু অসাধু ব্যক্তি মনে করত এই ঋণটা দিনের পর দিন চলবে, কোনো এটা তার লাইফে কোনো প্রভাব ফেলবে না। এদিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভবান হওয়ার জন্য যে ঋণটা দিয়ে থাকে, উল্টা তারা এটার জন্য ক্ষতিগ্রস্ত হতে থাকলো। ঠিক সেই সময় 2003 সালে এই আইনটি তৈরি করা হয়েছে, যাতে দ্রুততম উপায়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ঋণগুলা গ্রহণ করতে পারে বা ঋণ দেওয়া টাকাটা উসুল করতে পারে। এই জন্যই মূলত এই আইনটি তৈরি করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে এই আইনটা আবার অনেকের জন্য সুখকর নয়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণ একটাই, আইনটা নিয়ে যখন আমি আলোচনা করব তখনই আপনারা বুঝতে পারবেন। টাকা ঋণ নেওয়ার পর দম ফেলার কোনো সময় নাই। টাকাটা যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান উসুল করতে পারছে না, তখন খুব দ্রুততম উপায়ে মানুষের উপর একটা প্রভাব ফেলছে। তা যে ঋণটা নিচ্ছে তার জন্য এটা খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। এটা আসলে যারা আইন তৈরি করেছেন তারাই আমার থেকে ভালো বলতে পারবেন।
কিন্তু সাধারণ দৃষ্টিতে অনেক টক শো বা আলোচনায় দেখা গেছে যে আইনটি করা হয়েছিল যে জন্য যে অসাধু ব্যক্তিরা যাতে আর ঋণটা ঝুলিয়ে রাখতে না পারে। কিন্তু যারা অনেকেই বোঝে না ঋণ নেওয়ার পর কিভাবে সেটা শোধ করতে হবে বা চাচ্ছে শোধ করতে কিন্তু পারছে না, তাদের জন্য এই আইনটা একটা বার্ডেন আমি মনে করব। আসুন এখন এই আইনটা নিয়ে কিছু আলোচনা করি। একজন ব্যক্তি যখন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে কোনো ঋণ নিচ্ছেন এবং সেটা সময় মতো ফিরিয়ে দিতে পারছেন না, তখন তিনি হয়ে যান ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এই আইন দ্বারা, এবং কী পদক্ষেপ তারা নিচ্ছেন বা নিতে পারেন সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব। একজন ঋণ খেলাপির বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান যেই পদক্ষেপগুলো নিতে পারেন তার প্রথমে রয়েছেন তিনি মামলায় না গিয়ে যে জিনিসটি মর্টগেজ বা বন্ধক রেখেছেন সেই মর্টগেজটি নিলামে তুলবেন। এর জন্য উনি একটা জাতীয় পত্রিকায় সেটা নিলামের 15 দিন আগে একটি বিজ্ঞাপন দিবেন যে এটি নিলাম করা হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই নিলামে তোলার আগে আর কি ওনাকে অবশ্যই ঋণ খেলাপির কাছ থেকে যেভাবে আদায় করা যায় সব ধরনের পদ্ধতি আগে নিয়ে নেবেন। যখন দেখবেন যে না আর আদায় করা সম্ভব হচ্ছে না বা পারছেন না, সেই ক্ষেত্রে উনি এই কাজগুলা করতে পারেন। আর আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই ক্ষমতাটা আগে থেকেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো পেয়ে থাকেন একটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে। যখন মর্টগেজটা দেওয়া হয় তখন তাদেরকে একটা পাওয়ার অফ অ্যাটর্নিও দেওয়া হয়। কাজেই আইনের ভেতরে এটা বলা হয়েছে যে তারা চাইলে এটি নিলামে তুলতে পারবেন, তবে ঋণ খেলাপিকে এটা অবশ্যই জানাতে হবে। এর পরেরগুলা যেটা হচ্ছে তিনি যখন এই মর্টগেজ বা বন্ধক সম্পত্তিটি নিলামে তুলবেন, নিলাম সংগঠন হয়ে যাওয়ার পরে যেই অর্থটা আসবে সেই অর্থটা তিনি সমন্বয় করার পর যদি আরও অর্থ বাকি থাকে যে উনি যেই অর্থটা পান সেটা উঠে আসে নাই, তখন তিনি বাকি অর্থের জন্য সেই ক্ষেত্রে মামলা দায়ের করতে পারবেন এবং আদালতে যেতে পারবেন। আর যদি অর্থটা বেশি পান নিলামের পরে, তখন তিনি বাকি নিজে রেখে দিয়ে বাকিটা ঋণ খেলাপিকে ফেরত দিবেন। এটাই বলা হয়েছে আইনে। যদি কোনো প্রপার্টি 10 লক্ষ টাকার নিচে হয় তখন আপনাকে 20% সিকিউরিটি মানি দিয়ে তবেই নিলামে অংশগ্রহণ করতে হবে। যদি 50 লক্ষ টাকার ভেতরে হয় প্রপার্টি, তাহলে আপনাকে 15% সিকিউরিটি মানি দিতে হবে, দিয়ে তারপর নিলামে অংশ নিতে হবে। আর যদি প্রপার্টিটি 50 লক্ষ টাকার ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে আপনাকে 10% সিকিউরিটি মানি দিয়ে তবে নিলামে অংশ নিতে হবে। এবার আসুন একজন ঋণ খেলাপি কি করতে পারেন। আসলে ঋণ নেওয়ার পর ওনার প্রথম যেটা করণীয় থাকে সেটা হচ্ছে ঋণটি নেওয়ার সময় খুব ভালোভাবে দেখে নিতে হবে তাদের শর্তগুলা কি আছে, এবং সেই শর্তগুলা যদি তিনি পূরণ করতে পারেন তবেই ঋণটি নেওয়া উচিত। যদি দেখেন যে অর্থ ঋণ আদালতে আপনার নামে মামলাটা হয়ে গেছে, আপনি একটা সমন পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি সমন পেয়ে আদালতে হাজিরা দিবেন
এবং যদি ব্যাপারটা সত্য হয় আপনি স্বীকার করলেন, কিন্তু ব্যাপারটা যদি আপনি অস্বীকার করেন তাহলে মামলার প্রসেস চলতে থাকবে। আর এখানে অস্বীকার করার তেমন কিছু থাকে না, কারণ আপনার পুরো ডকুমেন্ট যদি ব্যাংক ওখানে শো করে তাহলে ওখানেই প্রুফ হয়ে যায় যে আপনার প্রপার্টি আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে মর্টগেজ রেখে তারপরে টাকাটা নিয়েছেন, কিন্তু টাইমলি আপনি পরিশোধ করতে পারেননি। এখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে সবাইকেই জানতে হবে, থার্ড পার্টি মর্টগেজর বা গ্যারান্টর, যিনি গ্যারান্টর তার ভূমিকা ব্যাপক। যদি ঋণখেলাপি পালিয়ে যায় বা কোনোভাবে আদালতের সামনে হাজির না হন বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টরকে নিয়ে আসা হয়। এবং এমনও কিছু আইন আছে গ্যারান্টরের বিরুদ্ধে যে পুরো টাকাটা তাকেই পরিশোধ করতে হতে পারে, এবং তিনি আদালত যদি রায় দেন তার বিপক্ষে তিনি সেটা পরিশোধ করতে বাধ্য থাকবেন। কাজেই গ্যারান্টর এখানে মামলার আপনার বিবাদী হয়ে থাকে, মর্টগেজর তিনি এবং থার্ড পার্টিও এখানে বিবাদী হয়ে থাকে। কাজেই যিনি আসলে গ্যারান্টর হতে পারবেন তারই হওয়া উচিত। আর যেহেতু আইনটি কিন্তু ঋণ খেলাপির জন্য নয়, এটি হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যাতে তাদের ঋণটা তুলে নিয়ে আসতে পারে, সেজন্য এই আইনটি তৈরি করা হচ্ছে। কাজেই আইনটির ভেতরে মানে কি বলবো, একজন ঋণ খেলাপির নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নেই। তিনি যখন টাকাটা দিতে পারছেন না, এইসব পদক্ষেপ তো নেওয়া হচ্ছেই। আর তিনি যদি এর বিরুদ্ধে আপিল করতে চান তাহলে কিন্তু তাকে 50% টাকা দিয়ে তবে সেটা করতে হচ্ছে। আর যদি সেই টাকাটা না দিতে পারেন তাহলে দেওয়ানি আটক আদেশ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। কাজেই সাবধান, ঋণ নেওয়ার আগে ভালো করে দেখে শুনে বুঝে যদি মনে করেন যে আপনি সেটা পরিশোধ করতে পারবেন তবেই আপনার ঋণটি নেওয়া উচিত। আজকে আমার টপিকটি ছিল অর্থ ঋণ আদালত আইন 2003 নিয়ে। এই আইনটি কাদের জন্য তৈরি করা হয়েছে এবং এই আইনের সুবিধা এবং অসুবিধাগুলো কি, এটা আমার আলোচনা থেকেই কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন। তাই আজ আর টপিকটি নিয়ে আলোচনা আর করব না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে আমি সেটা জানাবো, আপনারা আমাকে প্রশ্ন করবেন। এমন কিছু আইন আছে এটা শুধুমাত্র মেয়েরাই এর সুবিধাটা ভোগ করতে পারে। আমাদের দেশের আইনগুলোতে এমন কিছু বিশেষ বিশেষ আইন আছে যেখানে শুধু মেয়েরাই সেই সুবিধাটা ভোগ করতে পারবে। এখানে ছেলেদের জন্য কিছুই বলা নেই এবং ছেলেদের জন্য আলাদাভাবে এই বিষয়ে কোনো আইনও নেই। তো আমি আজকে 6টি আইনের কথা বলবো যেখানে শুধুমাত্র মেয়েরাই এই আইনগুলোর সুবিধাটা ভোগ করতে পারবেন। তা চলুন আমি সেই 6টি আইন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। একটা আইন আছে যেখানে মেয়েদেরকে যখন দোষী সাব্যস্ত করা হয় তো তখন পুলিশ যায় তাকে গ্রেফতার করতে। তো পুলিশ যখন তখন সেই মেয়েটাকে গ্রেফতার করতে পারবেন না। এক কথায় সূর্যাস্তের পরে গিয়ে সেই মেয়েটাকে গ্রেফতার করা যাবে না মহিলাদের ক্ষেত্রে, কিন্তু একটা পুরুষকে মধ্যরাত্রে গিয়েও কিন্তু গ্রেফতার করা যাচ্ছে। সেক্ষেত্রে মেয়েরা এই আইনের কিছুটা হলেও সুবিধা পাচ্ছে যে সে দোষী, তারপরও যে তিনি একজন মহিলা এইটা বিবেচনা করে তাকে সূর্যাস্তের পরে আর গ্রেফতার করা হচ্ছে না। কাজেই এই আইনটি শুধুমাত্র মেয়েদের জন্য। দ্বিতীয় যে আইনটির কথা বলবো এটাও মহিলাদের জন্য, এটা চাকরিজীবী মহিলাদের জন্য। সেটা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। এই আইনের শুধুমাত্র যেসব মহিলারা প্রেগনেন্ট থাকবে তো তারা চাকরিতে যে ছুটিটা পাবে
সেই ছুটিটার সময় তাদের কোনো বেতন কাটা হবে না এবং তারা একটা বেনিফিট পাবে। তারা দীর্ঘদিনের একটা ছুটি ভোগ করতে পারবে বেবিটা হওয়ার আগে এবং বেবিটা হওয়ার পরে। এই ছুটিগুলো তো ভোগ করতে পারছেনই, প্লাস হচ্ছে তার যে একটা বড় একটা অ্যামাউন্ট তারা পাচ্ছেন, চাকরির যে বেতনটা সেটা তো পাচ্ছেন এবং সাথে কিছু বেনিফিটও পাচ্ছেন, ম্যাটারনিটি বেনিফিট। এক কথায় এটা শুধুমাত্র মহিলাদের জন্য, যেহেতু মহিলারাই শুধু মা হতে পারেন, তো তাদের জন্য এটা একটা স্পেশাল এবং আমি মনে করি যে এটা একটা সম্মানজনক আইন, যে তাকে এখানেও আইনের দৃষ্টিতে কি বলবো, মানে সম্মানের দৃষ্টিতে দেখে তাকে এই বেনিফিটগুলো দেওয়া হচ্ছে। তো অনেক সময় দেখা যায় চাকরিজীবী মহিলাদেরকে প্রতিষ্ঠান যদি এই সুযোগ থেকে বঞ্চিত করেন, তাহলে তারা অবশ্যই আইনের আওতায় এসে তাদেরকে দোষী সাব্যস্ত করলেই তিনি আইনের সুবিধাটা পাবেন। এক কথায় তাকে কেউ বঞ্চিত করতে পারবে না এই ম্যাটারনিটি বেনিফিটটা পেতে, যদি তিনি কিছু রুল আছে এর আওতায় থাকেন সেক্ষেত্রে। 3 নম্বরে যে আইনটি রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাক্ট ওয়ার্ক প্লেস। যখন একজন মহিলা তার যেখানে চাকরিটা করছেন ওয়ার্ক প্লেসে, তো সেখানে গিয়ে যদি তিনি কারো দ্বারা শারীরিকভাবে নির্যাতন হন, হ্যারাসমেন্ট হন, তো তখন যদি তিনি কিছু সাক্ষী রেখে দিতে পারেন বা ওই ঘটনাটা তার সাথে যে ঘটেছে এইটা যদি তিনি প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে তিনি দোষী ব্যক্তিদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে পারবেন এবং এটার জন্য তিনি স্পেশাল একটা বেনিফিট পাচ্ছেন, আইনের সহযোগিতা পাচ্ছেন। এক কথায় কোনো মহিলা চাকরি করতে গেলে যদি হ্যারাসমেন্টের শিকার হন, সেটা যেভাবে হোক, তো তিনি আইনের আওতায় এসে একটা সুবিধা ভোগ করতে পারছেন। 4 নম্বরে যে আইনটি রয়েছে সেটা হলো ইকুয়াল রিমুনেশন অফ অ্যাক্ট 1876। এখানে যে কথাটা বলা হয়েছে যে একজন নারী একজন পুরুষ সমান স্যালারি পাওয়ার অধিকার রাখে। এই আইনের ভেতরে আছে যে একজন মহিলা এটার জন্য যে তিনি একজন পুরুষের থেকে কম বেতন পাবেন এটা হবে না, যদি তিনি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন এবং একজন পুরুষকে যে বেতনটা দেওয়া হচ্ছে সে যদি সেটা পাওয়ার অধিকারী হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই সেই স্যালারিটা দিতে হবে। একজন পুরুষ একজন মহিলা এখানে কোনো তফাৎ বা ভিন্নতা করা যাবে না। কোনো প্রতিষ্ঠানে যদি এমনটা হয়, কেউ যদি এটা প্রুভ করতে পারে, তাহলে তিনি আইনের আওতায় এসে এর জন্য বিশেষ যে ব্যবস্থাগুলো আছে এবং তিনি যে সুবিধাগুলো পাবেন এগুলো পেতে পারেন। এক কথায় বলবো যে অনেক সময় দেখা যায় লেবারদের আমরা নিজেরাই দেখি যে একজন পুরুষ লেবার কাজ করছে, একজন মিস্ত্রি বা একজন মহিলা লেবার কাজ করছে, তা মহিলাদেরকে অনেক সময় কম দিতে দেখা যায়। এটা করা যাবে না। এই আইনের আওতায় যদি কেউ আসেন তাহলে অবশ্যই তিনি আইনের সুবিধাটা পাবেন। এটা শুধুমাত্র মহিলাদের জন্যই বলছি, কারণ এটা মহিলাদের জন্যই আমি 6টি যে আইন রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। কাজেই একজন পুরুষের সমান একজন মহিলাও বেতন নিতে পারবেন যদি তিনি সেই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন এবং সেটা প্রুভ করতে পারেন। 5 নম্বরে যে আইনটি রয়েছে সেটা হচ্ছে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন প্রিভেনশন অ্যাক্ট 1986। এখানে বলা হয়েছে যে কোনো নারীকে যদি অশালীনভাবে কোথাও উপস্থাপন করা হয়, যে তাকে এভাবে উপস্থাপন করছে
সে অবশ্যই দোষী বলে সাব্যস্ত হবেন যদি সেই নারী এটা প্রুভ করতে পারেন। একজন নারী শালীনতা নিয়ে না জেনে না শুনে বা মানহানি করার উদ্দেশ্যে কেউ যদি এ ধরনের কোনো কাজ করেন তাহলে অবশ্যই তিনি আইনি দোষী এবং সেই মহিলা এই আইনের আওতায় এসে আপনার সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন। এক কথাই বলবো, নারীরা মায়ের জাতি, তাদেরকে নিয়ে অনেকেই জেনে শুনে খারাপ মন্তব্য করেন, খারাপভাবে তাকে উপস্থাপন করেন। এটা আসলে ঠিক না। যিনি এটা ডিজার্ভ করেন না তার সম্পর্কে আসলে কোনো খারাপ মন্তব্য করা উচিত নয়। সর্বশেষ আমি যে আইনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবারই জানা নারী ও শিশু নির্যাতন আইন 2000। এটা সংশোধন হয়েছে 2003-এ। এটা আপনার এমন একটি আইন যেখানে নারীদের সম্পর্কে এবং শিশুদের সম্পর্কে সব কিছুই আছে। কেউ একজন নারীকে অপহরণ করলে, ধর্ষণ করলে বা নির্যাতন করলে বা তার কাছে যৌতুক চাইলে, মানে এক কথায় মেয়েদের সাথে কোনো অনিয়ম, কোনো নারীর সাথে বা শিশুর সাথে কোনো অনিয়ম হলেই এই আইনের আওতায় এসে যদি সেই নারী বা শিশু সাহায্য চায়, আইন তাকে অবশ্যই সাহায্য করবেন এবং দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবেন। এখন বর্তমানে নারী ও শিশু নির্যাতন আইন অনেক কঠোর এবং এটা যে ভঙ্গ করবে তার জন্য কঠোর শাস্তির বিধানও রয়েছে। কেননা আমাদের সমাজে প্রতিনিয়ত নারী এবং শিশুরা অবহেলিত। শিক্ষিত সমাজে দেখা যাচ্ছে যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে চলেছে, কিন্তু মেয়েদের বা শিশুদের যে নির্যাতনটা চলছে এটা আসলেই চলছে। এটা অনেক সময় মানুষ চোখে দেখতে পাচ্ছেন, অনেক সময় সেটা চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের এই আইন দ্বারা যেই সুবিধাগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে নারী ও শিশুকে এই সুবিধাগুলো দিতে হবে। এই 6টি আইনের কথা তো আমি উল্লেখ করেছি। আপনাদের সাথে মেয়েদের নিয়ে আরও কিছু যে আইনগুলো আছে, যেই সুযোগগুলা মেয়েরা ভোগ করতে পারে এবং মেয়েরা এটা পাওয়ার অধিকারী, এমন কিছু আইনের ভেতরে আরও কিছু আইন আছে। কিন্তু আমি শুধুমাত্র বলবো যে একটা মেয়ে পারিবারিক আদালতেও অনেক কিছুর জন্য আপনার মামলা করতে পারেন, যেমন তিনি দেনমোহর, খোরপোশ, তারপর বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য যেসব আইনগুলো রয়েছে, মানে নারীদের জন্য অনেক জায়গায় অনেক রকম সুযোগ সুবিধাগুলো রয়েছেন এবং এই আইনগুলার আওতায় একজন নারী যখন কোর্টকে সন্তুষ্ট করতে পারেন যে এটা তার প্রয়োজন, তখন নারীদের পক্ষেই কোর্ট সবসময় রায়গুলা দিয়ে থাকেন। তো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, টপিকটা যেহেতু ছোট ছিল আমি অল্প কথাই শেষ করেছি।